কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। তিনটি জায়গায় উপনির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। 30শে জুলাই হয়েছিল নির্বাচন। গুজরাট, মধ্যপ্রদেশ এবং বিহার। বিহারের বাঁকিপুরে ভারতীয় জনতা পার্টির 30 বছরের অপ্রতিদ্বন্দ্বী থাকার রেকর্ডকে ভেঙে দিয়ে জিতেছেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর। যে জনসুরাজ পার্টি 2025 সালে বিহার বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনও পায়নি, সেখানে প্রশান্ত কিশোর জিতেছেন বাঁকিপুর কেন্দ্রে। 2, মধ্যপ্রদেশের দাতিয়া, সেখানে কংগ্রেস জিতেছে। কংগ্রেস এই আসনে জিতেছিল 2023-এ। 2023-এ জিতলেও এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু নরোত্তম মিশ্র দাঁড়িয়েছিলেন আবারও। 229 আসনে 2023 সালে যে ভোট হয়েছিল মধ্যপ্রদেশে, সেখানে 163টা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি আর 66টা আসন পায় কংগ্রেস। অর্থাৎ প্রায় 100 আসনে পিছিয়ে থাকা কংগ্রেস এই কেন্দ্রে জয় পেয়েছিল। এবং সেই সময় যিনি জয় পেয়েছিলেন রাজেন্দ্র ভারতী, সেই রাজেন্দ্র ভারতীর বিরুদ্ধে সম্প্রতি তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল প্রতারণার, এবং সেই প্রতারণার মামলার প্রেক্ষিতে তিনি দোষী সাব্যস্ত হন, তাকে কারাদণ্ড দেয় আদালত, এবং তার ফলেই এখানে উপনির্বাচন। এবং সেই উপনির্বাচনে আমরা দেখতে পেলাম এই কেন্দ্রে ঘনশ্যাম সিংকে প্রার্থী করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। তিনি বিরাট ভোটেই জিতেছেন এবং এই উপনির্বাচনে ভোট পড়েছিল 71% মতো। এখানেই নির্বাচন কমিশন যেটা বলছে যে এই কেন্দ্রে 71% ভোট পড়লেও এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই উপনির্বাচনে কি হয়, প্রধানত শাসকের দিকে ভোটটা যায়। এবং এক্ষেত্রে দেখতে পাওয়া গেল 71% ভোট পড়লেও সেই ভোট কিন্তু শাসকের দিকে যায়নি, সেটা আবারও কংগ্রেসের দিকেই এসেছে। ঘনশ্যাম সিং জিতেছেন এই কেন্দ্র থেকে বিজেপিকে পরাজিত করে। কেন এই আসনে এই ঘটনাটা ঘটছে? এর আগে যদি আমরা তাকাই, 30শে জুলাই নির্বাচনের আগে আমরা যদি দেখি দেশের কি পরিস্থিতি ছিল, এই দেশের পরিস্থিতিটার দিকে তাকালেই মাথায় থাকবে সকলের 20শে জুন থেকে শুরু হয়েছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন, যে আন্দোলন পরিণতি পায় 25শে জুলাই। 25শে জুলাই আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তারপরে ককরোচ জনতা পার্টির একের পর এক দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করলেন। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হলো, নতুন করে আইন তৈরি হলো, আরো কঠোর করে আইন তৈরি হলো। যে আইনটা সম্পর্কে 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যথেষ্ট শক্ত কঠোর আইন, আর এই নিয়ে কিছু করার নেই, সেই আইনকে আরো কঠোর করা হলো। এবং তারপরে কি দেখলাম, নতুন ফাস্ট ট্র্যাক আইন হলো। এবং তার পাশাপাশি এই বিষয় নিয়ে সংসদে বলার যে দাবি করা হয়েছিল, সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, সেই দাবি যে করা হয়েছিল সেই দাবিও রাখা হলো। বিভিন্ন রাজ্যে যে সমস্ত সিজেপির আন্দোলনের ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগ প্রত্যাহার করে নিল সংশ্লিষ্ট রাজ্যের সরকার। ফলে একটা অরাজনৈতিক আন্দোলনে কেন্দ্রীয় সরকার যে মাথা নত করতে, নতি স্বীকার করতে বাধ্য হয়, সেটা শিখিয়ে দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে। এবং তার একটা শক্তি বা তার একটা সাহস যেন এই উপনির্বাচনে যে সমস্ত কেন্দ্রে হচ্ছিল এই উপনির্বাচন, সেখানকার জনমানসেও পড়েছিল। এবং সেখানেই মানুষ ঠিক একই রকমভাবে ভোট দিলেন। বাঁকিপুরে যেমন রেজাল্টটা পুরোপুরিভাবে উল্টে গেল, 30 বছর বাদে হেরে গেল ভারতীয় জনতা পার্টি ওই কেন্দ্র থেকে। কোন কেন্দ্র? যে কেন্দ্র থেকে এই মুহূর্তে, যে কেন্দ্রটিকে ছেড়ে এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতির আসন অলংকৃত করেছেন নীতিন নবীন। গত 30 বছর ধরে নীতিন নবীনের পরিবারের ওই আসনটি ছিল, সেই আসনটিকে পরাজিত হলো ভারতীয় জনতা পার্টির প্রার্থী, যা কিন্তু খুব একটা সোজা কথা নয়। এবং আরেকটি কি, মধ্যপ্রদেশে 100 আসনে, বিরোধীদের থেকে 100 আসনে এগিয়ে থাকা ভারতীয় জনতা পার্টি, যারা ওই কেন্দ্রে হেরে গিয়েছিল, দাতিয়া কেন্দ্রে হেরে গিয়েছিল, সেই কেন্দ্রটিতে উপনির্বাচনের পরেও কংগ্রেস ওই কেন্দ্রটিতে জয় ধরে রাখতে পারলো। এটা মুখের কথা নয়। এবং এক্ষেত্রে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যে বড় একটা গতি এসেছে, বিজেপির বিরুদ্ধেও যে আন্দোলন করা যায়, বিজেপির বিরুদ্ধেও যে জয় ছিনিয়ে আনা যায়, মানুষের মন যদি শক্ত থাকে এবং কোনো কাজের দিকে যদি তারা ভেবে নিয়ে থাকেন, তাহলে বিজেপিও মাথা নত করতে বাধ্য। এই চিন্তা ভাবনাটা যেন রাজনৈতিক দলগুলো, যারা বারংবার পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়, তারাও কিন্তু মনে করছিলেন যে না,
হারানো সম্ভব বিজেপিকে, এবং সেই কারণেই নিজেদের লড়াইটা তারা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে গিয়েছেন এবং গণতান্ত্রিক লড়াইয়েই পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি, যা এই মুহূর্তে দেশের রাজনীতির ক্ষেত্রে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে থাকা ইন্ডিয়া জোটের সবকটি শরিক দলকে একটা বাড়তি অক্সিজেন দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এখানে ভারতীয় জনতা পার্টি এই যে বেসামাল চিত্র, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে অবশ্যই উদ্বেগে রাখবে। একটিমাত্র গুজরাট কেন্দ্রে তাদের যে জয়, গুজরাটে তারা আগেই জয়ী ছিল, ফলে নতুন করে এই গুজরাট রাজ্যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের একটা তাদের যথেষ্ট দক্ষতা রয়েছে, সাংগঠনিক দক্ষতা রয়েছে তৃণমূল স্তর পর্যন্ত। ফলে সেখানে তারা হারলে খবর হতো, যেমন বাঁকিপুরে বিজেপি জিতলে কিন্তু খবর হতো না, কারণ 30 বছর ধরে ওই আসনে বিজেপিই জিতছে, বিজেপি হেরেছে বলেই খবর। এবং ঠিক একই রকমভাবে গুজরাটে জিতেছে বিজেপি, তাতে খবর হয়নি, এবং বাকি দুটি আসনে বিজেপি হেরেছে বলেই আজকে সেটা খবর। এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোট 2-1 আসনে জয়ী বিজেপি। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। জানসুরাজ পার্টি হয়তো সরাসরি ইন্ডিয়া জোটে নেই, কিন্তু তবুও এই বিজেপি বিরোধীর জায়গা থেকে দুটি আসন বিরোধীরা পাওয়ায় সার্বিকভাবেই ইন্ডিয়া জোটের সব শরিক দলই যথেষ্ট অক্সিজেন পাচ্ছে, আর খানিকটা হলেও উদ্বেগে থাকবে ভারতীয় জনতা পার্টি, কোনো সন্দেহ নেই। আগামী দিনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনের ফলাফল অবশ্যই কপালের ভাঁজ আর একটু চওড়া করবে ভারতীয় জনতা পার্টির। এমন সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।